Will you please come to this chair? जी नहीं, मैं पहले भी कह चुकी हूं कि मैं कानूनन बयान देने के लिए बाध्य नहीं हूं। क्या आप इस कुर्सी पर आएंगी? नो सर। Are you willing to make a statement on oath? I shall not answer any further questions. সময়, সময়, এই সময় বুঝলেন কখনো কারো সমান যায় না, আর রাজনীতিতে তো একেবারেই নয়। সেটা হাড়ে হাড়ে বুঝতে ইন্দিরা গান্ধীর অবশ্য বেশি দিন সময় লাগেনি। যিনি 21 মাসের জরুরি অবস্থায় দেশ জুড়ে একেবারে ত্রাহি ত্রাহি রব ফেলে দিয়েছিলেন, তাকেও কিছুদিনের মধ্যেই দাঁড়াতে হলো আদালতের কাঠগড়ায়। যিনি 11 বছর ধরে এই দেশ শাসন করেছিলেন, তাকে লোকসভা ভোটে কার্যত ছুঁড়ে ফেলে দিল দেশবাসী। শুরু হলো ইন্দিরা গান্ধীর পতন। ভারত কথার আগের কয়েকটা পর্বে আমরা দেখিয়েছিলাম ইন্দিরা গান্ধীর দাপটের কাহিনী। আজ দেখাবো সেই দাপট কিভাবে চূর্ণ হয়েছিল। সালটা 1977। ইন্দিরা গান্ধী প্রশ্নবাণে জর্জরিত। জরুরি অবস্থার সময় 21 মাস ধরে যা চলেছে তার জবাব চাইছিল সাধারণ মানুষ থেকে বিরোধী সবাই। আর এক্ষেত্রে একেবারে সামনের সারিতে ছিলেন ইন্দিরার দীর্ঘদিনের কট্টর বিরোধী মোরারজি দেশাই, কয়েকদিন পর যিনি ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হবেন। पूरी तरह से और नम्रता पूर्वक स्वीकार करते हैं। लोकतंत्र सुरक्षित है, हम सब निर्भय बनके काम करें। মোরারজি ভাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা ছিল বহুদিনের। জওহরলাল নেহরুর মৃত্যুর পর তিনি আদা জল খেয়ে প্রধানমন্ত্রী হতে নেমেছিলেন, কিন্তু শেষমেশ শিখেছেননি। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরও আশা পূরণ হয়নি। অবশেষে 1977 সালে ভাগ্য মুখ তুলে তাকায় তাঁর দিকে। জরুরি অবস্থা প্রত্যাহারের পর তখন ইন্দিরা গান্ধী আচমকাই লোকসভা নির্বাচন ঘোষণা করে দেন। I have advised the President to dissolve the present Lok Sabha and order fresh elections. This he has accepted. 21 মাসের জরুরি অবস্থা শেষ হওয়ার পর দেশ জুড়ে এমন একটা আবহাওয়া তৈরি হয় যেন ভারত দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বিরোধী নেতারা তখন জেল থেকে মুক্ত। এবার ইন্দিরাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে সবাই এককাট্টা হলেন। জনসংঘ, কংগ্রেসও, ভারতীয় লোকদল এবং সোশ্যালিস্ট পার্টি মিলে একটা দল তৈরি করলো। নাম দেয়া হলো জনতা পার্টি। তার সভাপতি নির্বাচিত হলেন মোরারজি দেশাই। জরুরি অবস্থার সময় যিনি বিরোধীদের জেলে ঢুকিয়েছিলেন, সেই ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একজোট হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিল জনতা পার্টি। এই জোটের অভিভাবক ছিলেন ইন্দিরা গান্ধীর কট্টর বিরোধী জয়প্রকাশ নারায়ণ, সেই জেপি যাকে ইন্দিরা মাঝরাতে গ্রেফতার করিয়েছিলেন। এবার তিনি ইন্দিরাকে হটাতে আরও তেড়ে ফুঁড়ে ময়দানে নামলেন। দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানালেন ইন্দিরার সরকারকে ছুঁড়ে ফেলার জন্য। तो आपका ये कर्तव्य है अपने हित में, देश के हित में, कि जो ये विरोध पक्ष बना है जनता पार्टी, इसका आप समर्थन करें। এরই মধ্যে আরও বড় একটা ঘটনা ঘটে যা পুরো পরিস্থিতিটাকেই পাল্টে দেয়। ভোটের ঠিক মুখে ইন্দিরা গান্ধীকে চমকে দিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ছাড়েন জগজীবন রাম সহ ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার 5 জন হেভিওয়েট সদস্য। একদিকে বিরোধীদের ঝাঁঝালো বিরোধিতা, অন্যদিকে দলের মধ্যেই ভাঙন। ইন্দিরা গান্ধী পরিষ্কার বুঝে যান লড়াইটা অত্যন্ত কঠিন হতে চলেছে। আর এমন একটা টান টান উত্তেজনার মুহূর্তে একটা মজার ঘটনাও ঘটেছিল। 1977 সালের ভোটের প্রচারে দিল্লির রামলীলা ময়দানে সভা করছিলেন জগজীবন রাম। আর সেই দিনই দূরদর্শনে ঋষি কাপুর, ডিম্পল কাপাডিয়ার সেই বিখ্যাত ফিল্ম ববি দেয়া হয়েছিল। অনেকেই বলেন বিরোধীদের সেই মেগা র্যালি বানচাল করতেই নাকি একেবারে পরিকল্পনা করে দূরদর্শনে ববি দেয়া হয়েছিল। কিন্তু তারপরও জগজীবন রামের সেই সভায় দেখা গেছিল ভিড় একেবারে উপচে পড়ছে, যা দেখে পরের দিন সংবাদপত্রের শিরোনাম হয়েছিল বাবু বিটস ববি। সে যাই হোক,
ভোটের মুখে কংগ্রেসের এই ভাঙন নিয়ে জানতে এবার আমরা সরাসরি কথা বলে নেব ইতিহাসবিদ জয়ন্ত রায়ের সঙ্গে। আচ্ছা জয়ন্তবাবু, 5 জন হেভিওয়েট নেতার এই একই সঙ্গে দলত্যাগ ইন্দিরা গান্ধীর কাছে কত বড় ধাক্কা ছিল? ওই সময়টাতে একের পর এক মাননীয় নেতারা, যেমন জগজীবন রাম, এইচ.এন. বহুগুণা, নন্দিনী শতপথী, এরা কংগ্রেস দল ত্যাগ করেন। এখন এগুলি কিন্তু সাধারণ মানুষ জানতে পেরেছিল। জানতে পেরে তারা মনে মনে চাইছিল যে এবার কংগ্রেস দলের বিদায় প্রয়োজন, একটি নতুন দলের অভ্যুদয় আসন্ন, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত ঘটল। মার্চে লোকসভা ভোট হয়, ফল বেরোলে দেখা যায় ভারতবাসী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রায় দিয়েছে। গোটা উত্তর ভারত থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কংগ্রেস। সেবারের ভোটে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে তো খাতাই খুলতে পারেনি কংগ্রেস। বাংলায় কংগ্রেস পেয়েছিল মাত্র 3টে আসন। পরাজিত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় বা প্রিয়রঞ্জন দাসমুন্সিরাও। লোকসভার 542টা আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র 154টা আসনে। জনতা পার্টি 295টা আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দেশের ইতিহাসে প্রথমবার অকংগ্রেসি নেতারা উঠে এলেন ক্ষমতার শীর্ষে। প্রথমবার দেশ পেল বিকল্পের স্বাদ। রামচন্দ্র গুহর ভাষায় ওয়াটারশেড। আর সেই বিকল্প বাস্তবায়নের কাণ্ডারি যদি হন জয়প্রকাশ নারায়ণ, তাহলে সেনানি বলতে শুধু মোরারজি দেশাই, চরণ সিংই নন, ছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যান্য নেতারাও। 1977 সালে সেই ভোটে জেতার পর দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন বাজপেয়ী। देश में एक शांतिपूर्ण क्रांति हुई है, लोकतंत्र सुरक्षित है और आर्थिक सामाजिक परिवर्तन की प्रक्रिया को तेज करने का काम हमारे सामने। हम अनुशासन को थोपने में विश्वास नहीं करते, हमें आत्मानुशासन पैदा करना होगा। 1977 সালের সেই নির্বাচনে শুধু যে কংগ্রেসই মুখ থুবড়ে পড়েছিল তা নয়, রায়বরেলি লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধীও। সেবার রায়বরেলি থেকে ইন্দিরা পেয়েছিলেন 1,22,517টা ভোট, আর উল্টো দিকে রাজনারায়ণের ঝুলিতে গিয়েছিল 1,77,719টা ভোট। জরুরি অবস্থার জন্য প্রবল সমালোচিত সঞ্জয় গান্ধীও সেবারই প্রথম লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন গান্ধীগড় আমেঠি থেকে, কিন্তু মায়ের মতো তাকেও হারের মুখ দেখতে হয়েছিল। 1977 সালের 21শে মার্চ আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ব্যানার হেডলাইন হয়েছিল স্বয়ং ইন্দিরা পরাস্ত, সঞ্জয়ও। ইন্দিরা গান্ধীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক আর.কে. ধাওয়ান পরে এক সাক্ষাৎকারে দাবি করেন 1977 সালে আইবির তরফ থেকে নাকি ইন্দিরা গান্ধীকে বলা হয়েছিল তখনই লোকসভা ভোট হলে কংগ্রেস দেশ জুড়ে 340টা আসন পাবে। তারপরই নাকি ভোটে যাওয়ার সিদ্ধান্ত নেন ইন্দিরা গান্ধী। কিন্তু ভোটের ফল বেরোনোর পর দেখা যায় ইন্দিরার অকাল ভোটের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বুমেরাং হয়েছে। যদিও অনেক ঐতিহাসিকই মনে করেন ইন্দিরা গান্ধী বুঝতে পেরেছিলেন যে তিনি হারবেনই, তা সত্ত্বেও তিনি অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের পক্ষপাতী ছিলেন। শুধু তাই নয়, মানুষের মন বুঝেও তিনি নির্বাচনকে আটকাননি, বরঞ্চ এগিয়ে নিয়ে এসেছিলেন। আর.কে. ধাওয়ান তার সাক্ষাৎকারে আরও দাবি করেছিলেন যে ইন্দিরা গান্ধী যখন ডিনার করছিলেন তখন তিনিই নাকি ইন্দিরাকে গিয়ে জানান যে রায়বরেলি থেকে ইন্দিরা নিজেও হেরে গেছেন আর গোটা দেশে কংগ্রেস হেরে গেছে। ইন্দিরা শুনে বলেছিলেন, যাক এবার অন্তত পরিবারকে একটু সময় দিতে পারবো। যদিও মুখে এ কথা বললেও তার মনে যে সেই সময় ঝড় উঠেছিল তা বলার অপেক্ষা রাখে না। মাত্র কয়েক মাস আগে যিনি গোটা দেশকে জরুরি অবস্থার শিকলে বেঁধে ফেলেছিলেন, মানুষের রায়ের সামনে তাকেও মাথা নত করতে হয়েছিল। 11 বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পর ভোটে হেরে সেই চেয়ার থেকে সরে দাঁড়াতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। प्रजा के सामूहिक निर्णय का आदर करना आवश्यक है। इनके फैसले को मैं और मेरे सहयोगी पूरी तरह से और नम्रतापूर्वक स्वीकार करते हैं। प्रधानमंत्री के रूप में विदा लेते समय मैं अपने सहयोगियों, दल और लाखों करोड़ों स्त्री, पुरुष और बच्चों का आभार व्यक्त करती हूँ। দেখুন 1977 সালের ভোটে জয়প্রকাশ নারায়ণের হাতিয়ার ছিল প্রখ্যাত কবি রামধারী সিং দিনকরের সেই বিখ্যাত লাইন, সিংহাসন খালি করো কে জনতা আতি হ্যায়। বাস্তবে
ইন্দিরা গান্ধীকে সিংহাসন খালি করতে হয়েছিল। জেপি সিংহাসন খালি করিয়েই ছেড়েছিলেন। ইন্দিরা সরলেন, ক্ষমতায় বসল জনতা পার্টি, যাদের কমন মিশন ছিল ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে হটানো। কিন্তু লক্ষ্য পূরণ হওয়া মাত্র জনতা পার্টির ভেতরের যে ফাটলগুলো সেগুলো ক্রমশ বাইরে বেরিয়ে আসতে শুরু করলো। আসলে জনতা পার্টির নেতাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন ছিল, আর ক্ষমতায় আসতেই তারা সেই সব ব্যক্তিগত স্বপ্ন পূরণে একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। প্রধানমন্ত্রীর চেয়ার তো একটাই, কিন্তু তার দাবিদার ছিলেন অনেক। চরণ সিং, জগজীবন রাম এবং মোরারজি দেশাই, এই তিনজনই দেশের প্রথম অকংগ্রেসি সরকারের মাথা অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চাইছিলেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য কৃপালনির হাতে। চৌধুরী চরণ সিংয়ের নিজের অনুগামীরাই সর্বসম্মতিক্রমে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতেন কিনা তা নিয়েই সংশয় ছিল। আবার জগজীবন রাম তো নিজেই প্রথমবার জরুরি অবস্থার প্রস্তাব সংসদে পেশ করেছিলেন, তাই তাকে প্রধানমন্ত্রী করাটা দৃষ্টিকটু হতো। আর জয়প্রকাশ নারায়ণ নিজে আগে বহুবার জানিয়ে দিয়েছিলেন যে পদের জন্য তিনি রাজনীতি করেন না। তাই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদের শিকে ছেড়ে 81 বছরের মোরারজি দেশাইয়ের কপালে, যিনি সেই জওহরলাল নেহরুর মৃত্যুর পর থেকে প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় বসেছিলেন। 1977 সালের 25শে মার্চ আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার হেডলাইন হয়েছিল, প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, দেশাই এবার দেশের কর্ণধার। মোরারজি দেশাই নতুন প্রধানমন্ত্রী হলেন। এই পদের আরেক দাবিদার চৌধুরী চরণ সিংকে স্বরাষ্ট্রমন্ত্রক এবং জগজীবন রামকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। জনসংঘের কোটায় অটল বিহারী বাজপেয়ী পেলেন বিদেশ মন্ত্রকের দায়িত্ব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন লালকৃষ্ণ আডবাণী। আর যার কাছে ইন্দিরা গান্ধী স্বয়ং ভোটে হেরেছিলেন, সেই রাজনারায়ণ পেলেন স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব। সব মিলিয়ে মোরারজি দেশাই এমন এক সরকারের প্রধানমন্ত্রী হলেন যার বেশিরভাগ নেতাই সিংহভাগ সময় কাটিয়েছেন বিরোধী শিবিরে। প্রধানমন্ত্রী হওয়ার পর মোরারজি দেশাইয়ের প্রথম বার্তা কি ছিল জানেন? তার কণ্ঠেই শুনুন এবার। मेरी तो भाई बहनों से यही प्रार्थना रहे कि हम सब निर्भय बन के काम करें, शांति से काम करें, एक दूसरे के सहकार से काम करें। মোরারজি দেশাই এবং তার সহযোগীদের মনে জরুরি অবস্থার ক্ষত তখনও একেবারে টাটকা। ক্ষমতায় বসেই তারা কার্যত প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগলেন। 1977 সালের 7ই এপ্রিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জেসি শাহর নেতৃত্বে শাহ কমিশন গঠন করে জনতা পার্টির সরকার। জরুরি অবস্থার সময় যে অত্যাচার ও অবিচারের অভিযোগ উঠেছিল তার তদন্তের ভার দেয়া হয় শাহ কমিশনকে। জওহরলাল নেহরুর দাপুটে কন্যা তখন একেবারে একা, তার পাশে দাঁড়ানোর কেউ নেই। কিছুদিন আগেও সদা ব্যস্ত 1 নম্বর সফদরজং রোড অর্থাৎ ইন্দিরা গান্ধীর বাসভবন যেন একেবারে খাঁ করছে। আর প্রত্যক্ষদর্শীদের মতে সেই সময়ে বাড়ির ভেতরে একা ইন্দিরা সব সময় যেন কিছুটা ভয়ে ভয়ে থাকতেন। এ নিয়েই আরেকটু বিশদে জেনে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুপর্ণা গুপ্তুর কাছ থেকে। প্রফেসর গুপ্তু, ইন্দিরা গান্ধী এতটা দুশ্চিন্তায় কেন ছিলেন? নিজের জন্য নাকি অন্য কারোর জন্য? শেষের দিকে কিন্তু কংগ্রেস হাটাও এর থেকে ইন্দিরা গান্ধীকে হাটাও এই স্লোগানটাই বড় হয়ে দেখা দিয়েছিল। ফলে যেটা হয়, 77-এর পরে যখন একটা বৃহৎ মার্জিনে জনতা সরকার ক্ষমতায় আসে, তখন তার প্রভাব কিন্তু ইন্দিরা গান্ধীর ব্যক্তি জীবনে অত্যন্ত গভীরভাবে পড়ে। এবং ইন্দিরা গান্ধী তার নিজের নিরাপত্তা নিয়ে যতটাই শঙ্কিত ছিলেন, উনি কিন্তু তার পরিবার এবং বিশেষত সঞ্জয় গান্ধীর নিরাপত্তা নিয়ে ততটাই উদ্গ্রীব ছিলেন। ভয় বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল যে ইন্দিরা গান্ধী ভাবতে শুরু করেছিলেন সঞ্জয় গান্ধীকে আড়াল করাটাই তার সব থেকে বড় চ্যালেঞ্জ। তাই প্রায় মরিয়া হয়েই শেষ পর্যন্ত তিনি একটা চেষ্টা শুরু করেন। ঘনিষ্ঠ বন্ধু পুপুল জয়কারের মাধ্যমে তিনি বার্তা পাঠান প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের কাছে। और सुनाइए,
आपकी बेटी ठीक है? बिल्कुल ठीक है। दरअसल मैं इंदिरा के बारे में बात करना चाहती हूँ। कहिए। इंदिरा के बारे में जो बातें फैलाई जा रही हैं वो बिल्कुल गलत है। ना तो वो कांग्रेस के अध्यक्ष बनना चाहती हैं और ना ही इस देश की राष्ट्रपति। बल्कि सच बात तो ये है कि वो किसी भी तरह की राजनीति में रहना ही नहीं चाहती। কিন্তু মোরারজি দেশাইয়ের ওপর ইন্দিরা গান্ধীর বার্তার কোনো প্রভাব পড়েনি। উল্টে এরপরই তিনি ইন্দিরা গান্ধীকে ১ নম্বর সফদরজং রোডের বাংলো ছাড়তে কার্যত বাধ্য করেন। ফলে ইন্দিরাকে সপরিবারে ১২ নম্বর উইলিংটন ক্রিসেন্টের বাংলোয় উঠে যেতে হয়। এই সময় ভাই বি.কে. নেহেরুকে একটা চিঠি লেখেন ইন্দিরা। সেখানে স্পষ্ট ধরা পড়ে ইন্দিরার মনের মধ্যে তখন কি তোলপাড় চলছে। इस वक्त मेरे साथ ऐसा कोई भी नहीं है जिससे मैं मदद की उम्मीद कर सकूं। हर रोज कोई न कोई नई समस्या खड़ी हो जाती है। वकील की फीस का इंतजाम करना भी बेहद मुश्किल होता जा रहा है। इससे अच्छा तो ये हो कि इस सरकार के लोग हमें पत्थरों से मारें। এমার্জেন্সির সময়কার সেই সর্বশক্তিমান ইন্দিরা গান্ধী তখন যেন চূড়ান্ত দুর্বল। আর জনতা পার্টির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী চরণ সিং যত তাড়াতাড়ি সম্ভব ইন্দিরাকে জেলে পাঠাতে কার্যত উঠে পড়ে লেগেছিলেন। চরণ সিংয়ের ইশারায় গোয়েন্দা সংস্থা এবং পুলিশ ইন্দিরাকে গ্রেফতারের তোড়জোড় শুরু করে দেয়। আর ঠিক তখনই ফের চমক। এমন একটা ঘটনা ঘটে যার ওপর ভর করে ইন্দিরা গান্ধী আবার পায়ের নিচের মাটি খুঁজে পান। বেলচি নামে বিহারের ছোট্ট একটা গ্রাম থেকে খবর আসে সেখানকার দলিত বাসিন্দাদের ওপর হামলা হয়েছে। জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে 11 জনকে। কিন্তু বেলচি গ্রাম এতটাই দূরে ছিল যে খবরটা দিল্লি পৌঁছতেই 3 দিন লেগে যায়। তবে খবরটা শোনার পর বেলচি যাওয়ার সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করেননি ইন্দিরা গান্ধী। তখন জুলাই মাস, পুরোদস্তুর বর্ষা এসে গেছে। গ্রামে গ্রামে একেবারে বানভাসী অবস্থা। বিহারের বেলচি আশেপাশের এলাকা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। প্রত্যেকেই ইন্দিরা গান্ধীকে পরামর্শ দিয়েছিলেন অন্তত এই অবস্থায় বেলচিতে না যাওয়ার জন্য। কিন্তু ইন্দিরা গান্ধী ততক্ষণে যা সিদ্ধান্ত নেয়ার নিয়ে ফেলেছেন। কারো কথা না শুনে তিনি বেলচির উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রথমে কিছুটা রাস্তা তিনি যান জিপে। একটা জায়গায় গিয়ে জিপের চাকা জলে ডুবে যায়। সেখান থেকে তিনি চড়ে বসেন ট্রাক্টরে। কিছুটা যাওয়ার পর জলের তোড় এমন বেড়ে যায় যে ট্রাক্টরও আর এগোতে পারছিল না। সঙ্গীরা কার্যত অনুনয় বিনয় করে ইন্দিরা গান্ধীকে ফিরে যেতে বলেন যে কোনো মুহূর্তে তার প্রাণ বিপন্ন হতে পারে। কিন্তু ইন্দিরা নাছোড়। শেষমেশ হাতি আনিয়ে ভাবুন তার পিঠে চড়ে বসেন 60 বছরের ইন্দিরা গান্ধী। এভাবেই তিনি পৌঁছন বেলচি গ্রামে। তবে তার দিল্লিতে ফিরে না গিয়ে ওইভাবে গ্রামে পৌঁছানোর সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল সেটা বোঝা যায় সেখানে পৌঁছতেই। ইন্দিরাকে দেখেই তার কাছে ছুটে আসেন গ্রামের দলিত মানুষরা। তখনও অবধি আর একজন রাজনৈতিক নেতাও তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে সেখানে পা রাখেননি। তাই ইন্দিরা গান্ধী হয়ে ওঠেন তাদের একমাত্র আশা ভরসা। আর এই বিষয়ে কথা বলে নেব ইতিহাসের অধ্যাপক জিষ্ণু দাশগুপ্তর সঙ্গে। জিষ্ণুবাবু, হাজারো প্রতিকূলতা, দুর্গম পথ পেরিয়ে এই বেলচি সফর ইন্দিরা গান্ধীকে ঠিক কতটা অক্সিজেন জুগিয়েছিল? এই যে আপনি যে বললেন যে গাড়ি, তারপর জিপ, তারপর ট্র্যাক্টর, তারপর হাতি, এই যাওয়াটাই কিন্তু একটা বড় রকমের সাড়া ফেলেছিল। মনে রাখতে হবে যে প্রাথমিকভাবে যাওয়ার কথা ছিল ওয়াইবি চাওয়ান অর্থাৎ তৎকালীন বিরোধী দলনেতা, কিন্তু তিনি না যাওয়ায় ইন্দিরা নিজেই চ্যালেঞ্জটা হাতে নেন এবং সেইখানে পৌঁছানোর পর ওইখানে যারা এই হত্যাকাণ্ডের বলি হয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন দলিত বহুজন, তাদের মধ্যে তিনি কিন্তু বিপুল সাড়া পান এবং এই ঘটনা সর্বভারতীয় মিডিয়াতেও ইন্দিরা গান্ধীর প্রত্যাবর্তন হিসেবেই প্রতিফলিত হয়। এই বেলচি সফরই ছিল ইন্দিরা গান্ধীর জীবনের একটা টার্নিং পয়েন্ট। সেখানকার মানুষ তাকে যেভাবে কাছে টেনে নিয়েছিলেন তা দেখে ইন্দিরা গান্ধী বুঝে গেছিলেন যে তার রাজনৈতিক জীবন তখনও ফুরিয়ে যায়নি। ইন্দিরা গান্ধী নামের মিথটা তখনও শেষ হয়ে যায়নি।
মানুষের মধ্যে ইন্দিরার গ্রহণযোগ্যতা যে তখনও ছিল তা বুঝতে পেরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী চরণ সিংহ। তাই তিনি এবার একটা বড় সিদ্ধান্ত নেন, যা সামনে আসে 1977 সালে 23 অক্টোবর। সেদিন ইন্দিরা গান্ধীর বাসভবনে পৌঁছয় সিবিআই। উদ্দেশ্য পরিষ্কার, প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা। নেতৃত্বে ছিলেন সিবিআইয়ের তৎকালীন এসপি এনকে সিং। সেই সময় ঠিক কি হয়েছিল শুনুন তার মুখ থেকেই। पर्दा हटा हुआ था उनके ड्राइंग रूम का, तो दो चीज़ मैंने देखा कि वो ड्राइंग रूम में बैठे थे कुछ लोगों के साथ, विजिटर्स के साथ। और दूसरा चीज़ हमने देखा कि जब हम लोग जैसे गए और गाड़ी हमारा रुका, तो उधर उस तरफ कोई मैदान में ये संजय गांधी और मेनका गांधी वो बैडमिंटन खेल रहे थे। हम सीबीआई ऑफिसर्स हैं, हमें मिसेस गांधी से मिलना है। बात क्या है ऑफिसर? ये मैं आपको नहीं बता सकता। मैं जब मिसेस गांधी से मिलूंगा तो ही उन्हें बता पाऊंगा कि मैं उनसे क्यों मिलना चाहता हूं। आप जरा आर के धवन मैंने देखा वो अंदर गए, और मैं देख रहा था कि उन्होंने श्रीमती गांधी से कहा होगा कि सीबीआई के एसपी एनके सिंह, मेरा नाम लिया होगा, पहचान भी गए थे। वो आए तो बाहर आए आर के धवन, उनसे बात करके तो उन्होंने कहा कि वो कह रही हैं। मैडम ने कहा है कि आपने पहले से अपॉइंटमेंट क्यों नहीं लिया? जी उनका कहना बिल्कुल सही है, लेकिन आज हम जिस काम के लिए आए हैं उसमें अपॉइंटमेंट लेना ठीक नहीं है। उनसे कहिए कि मैं कुछ कानूनी कार्रवाई करने के लिए आया हूं। সিবিআই অফিসারদের সঙ্গে এনকে সিং ইন্দিরা গান্ধীর ঘরের বাইরে অপেক্ষা করছিলেন। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। मैंने इंग्लिश में कहा कैन नॉट बी मेड टू वेट, ये ठीक होगा नहीं होगा, आई कैन नॉट बी मेड टू वेट लाइक दिस, यू नो। तो अच्छा वो समय मैं समझ गया कुछ देर में कि वो समय गेन करना चाहते थे, उलझा करके रखना चाहते थे, क्योंकि फिर तुरंत मुझे पता चल गया कि हमारा वो इंस्पेक्टर जो हमसे दूर खड़ा था और एक सामने का रूम था छोटा सा, उसका दरवाज़ा खिड़की खुला था और वो सुना बातचीत करते हुए संजय गांधी को। अंदर चले गए थे बैडमिंटन छोड़ के, तो बोला हमसे आके कि सर टेलीफोन बाहर किया जा रहा है कि आप लोग तुरंत चले आइए, सीबीआई यहाँ आ गई है। শেষমেশ সিবিআই অফিসারদের ভেতরে ডাকা হয়। ইন্দিরা গান্ধী এলে তাকে সবটা জানান এনকে সিং। गुड इवनिंग मैम। बैठे। जी सीबीआई ने आपके खिलाफ भ्रष्टाचार का केस रजिस्टर किया है और इस सिलसिले में हम आपको गिरफ्तार करने आए हैं। गिरफ्तार करो गिरफ्तार। Has चरण सिंह given you handcuffs? आप देखिए, आप पूरी बात सुनिए, आप चाहें तो जमानत भी ले सकती हैं। मिस्टर सिंह, have you brought arrest warrant? You are an eminent lawyer, Mr. Frank Anthony. And CBI officers has all the power. You know there is no need for it. ठीक है, मुझे तैयार होने का वक्त दीजिए। Sure. সিবিআই অফিসাররা সেখানেই অপেক্ষা করতে থাকেন। ভেতরে ইন্দিরা গান্ধী, বাইরে সিবিআই। দোর্দণ্ড প্রতাপ, সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারি, তখন শুধু সময়ের অপেক্ষা। জওহরলাল নেহেরুর কন্যা, মাত্র 5 বছর আগে পাকিস্তানকে দুটুকরো করার কারিগর, তখন
কারাগারের দোরগোড়ায়। তারপর কি হলো? স্বাধীন ভারতের বুকে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীকে গ্রেফতার করছিল সিবিআই। আর এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েই নির্ধারিত হচ্ছিল ইন্দিরা গান্ধী এবং জনতা পার্টি দুই শিবিরের ভবিষ্যৎ। আর তাতেই ছিল একের পর এক টুইস্ট, যা আপনাদের দেখাবো ভারত কথার পরের পর্বে। একটা সময় ইন্দিরা বেরোলেন, আর বেরিয়েই হাত তুলে সিবিআই অফিসারদের উদ্দেশ্যে তার মুখে প্রথম কথাটাই ছিল, ওয়্যার আর দ্য হ্যান্ডকাফস। গ্রেফতার হওয়া ইন্দিরা গান্ধীর সঙ্গে সিবিআই অফিসারের সেই কথোপকথন ছিল রীতিমতো নাটকীয়। आपको पता था इसके बारे में? हाँ, मुझे जानकारी दी गई। জনতা সরকার যে তাকে কোনোভাবে রেহাই দিতে রাজি ছিল না, তার জ্বলন্ত প্রমাণ হলো ইন্দিরা গান্ধীর নামে মণিপুরে মুরগি আর ডিম চুরির অভিযোগে মামলা দায়ের হয়। আদালতের ভেতরের ছবিটাও 8-10টা শুনানির মতো ভাবগম্ভীর হতো না। সঞ্জয় গান্ধী যেদিন শাহ কমিশনে আসতেন, সেদিন তো উত্তেজনা আরও বেড়ে যেত। হাতের হাত ধরল দক্ষিণ ভারত। আর এই ভোটের ফলাফল স্বাভাবিকভাবে ইন্দিরা গান্ধীর আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। आपको ही कुछ सोचना चाहिए। लोगों ने वोट तो आपके नाम से दिया है। अब मेरी चिंता कौन? মোরারজি দেশাইকে নিশানা করতে তার ছেলে কান্তি দেশাইয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে উস্কে দেন চরণ সিং। তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর এই চিঠি দেখে মোরারজি দেশাই রেগে অগ্নিশর্মা হয়ে যান। मैं चरण सिंह से गृह मंत्रालय वापस ले